Next question, what is globalization? Significance আছে। What is globalization? জোরে সবাই শুনছে। Globalization, yes, definition পড়ো। Globalization is the process of integrating the integrating the economy of the country with other economics of the world through trade, capital flow and technology. Good. ভালো করে শুনিস। ধরে নে আমার এই পার্টিকুলার জায়গাটা, this one is India, this part is India, right? I'm not punching anyone, just দেখাচ্ছি এই পার্টিকুলার পার্টটাকে আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করলাম, রাইট? ইন্ডিয়ার আশেপাশে অনেকগুলো নেইবারিং কান্ট্রি আছে, পায়ের নিচে কে ঘামাগুড়ি দিচ্ছে? শ্রীলঙ্কা, রাইট? একটু উপর দিকে গেলে কারা আছে? আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না আছে তো? আছে। দিস আর অল দ্য নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, রাইট? আগে ইন্ডিয়া কেবলমাত্র নিজেদের আউটপুট তৈরি করে নিজেদের কান্ট্রির মধ্যে বিক্রি বার্তা করতো, রাইট? এই মোবাইল তৈরি করেছে, অপ্পো মোবাইল তৈরি করেছে, ভিভো মোবাইল তৈরি করেছে, শুধুমাত্র দেশের মধ্যে বিক্রি বার্তা করছে। বাট 1991-এর পরে আমাদের কান্ট্রি ডিক্লেয়ার করলো গ্লোবালাইজেশন। কি ডিক্লেয়ার করলো? গ্লোবালাইজেশন কথাটার মানে কি? when India will be, ভালো করে শুনিস, when India will be connecting itself with other several countries, we call it as globalization. শুনতে পেলি? when India will be connecting with other countries rapidly, খুব ফাস্টার রেটে ইন্ডিয়া অন্যান্য কান্ট্রির সাথে কি করছে? ট্রেড করছে, অন্য কান্ট্রির সাথে কি করছে? ব্যবসায় নেমে পড়েছে। যখন আমরা অন্যান্য কান্ট্রিদের সাথে সম্পর্কে জড়াবো তখন সেটাকে আমরা কি বলবো? কি বলতে পারি? গ্লোবালাইজেশন বলতে পারি। Am I clear? So when India will be having a connection with the other countries of the world, we call this process of connecting as globalization, right? When you are, আজকে দিনে দাঁড়িয়ে India is in a global platform. কেন রে? তুই আমার কান্ট্রি হয়ে, তুই আমাদের কান্ট্রি থেকে ওয়ার্ল্ডের যে কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কিছু জিনিস পড়াশোনা করতে পারিস। ইফ আই ওয়ান্ট টু টিচ ইকোনমিক্স ইন অ্যাব্রড, আই ক্যান অলসো ডু দ্যাট সিটিং ইন মাই হোম, গিভিং দেম অনলাইন এডুকেশন। করতে পারি তো? এটা গ্লোবালাইজেশন না হলে করতে পারতাম না। আচ্ছা, নাম্বার 2, আমি এখন যে কোনো কান্ট্রির সাথে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস করতে পারি, রাইট? আমি এখন অন্য বিদেশি যে কোনো কোম্পানি, টেসলা, রাইট, BMW, অ্যাপল, মার্সিডিস, রাইট, এগুলো সব কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, ইয়েস অর নো? এইগুলো একটাও আমাদের দেশের কোম্পানি না, কিন্তু সবই বিদেশি কোম্পানি। এদের কোম্পানির শেয়ারস বা বন্ডস আমি কিনতে পারি তো? তাহলে আমি আমার কান্ট্রি থেকে বিদেশের যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি, এটা গ্লোবালাইজেশন না হলে করতে পারতাম না। তাহলে গ্লোবালাইজেশন মানে কি? ইন্টিগ্রেটিং উইথ আদার কান্ট্রিজ। আচ্ছা, শুধুমাত্র ট্রেডের সাথে ইন্টিগ্রেট করি আমরা? মানে উই আর হ্যাভিং অনলি আ ট্রেড রিলেশন? নো, উই আর অলসো এক্সচেঞ্জিং আওয়ার কালচার, ইয়েস অর নো? মায়াপুরে অনেকেই কল কীর্তন বেড়াতে আসে, তারা কারা? বিদেশি, রাইট? আবার আমাদের ইন্ডিয়া থেকেও অনেক ইন্ডিভিজুয়ালরা বিদেশের নামি দামি চার্চে কি করছে? দে হ্যাভ চেঞ্জড দেমসেলফ ইনটু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড হ্যাজ বিন দেয়ার লিভিং ইন আদার কান্ট্রিজ, অ্যাকসেপ্টিং দেয়ার কালচার। তাই তো আজকে দাঁড়িয়ে উই আর অ্যাকসেপ্টিং দিস ওয়ান, ইজন্ট ইট? জিন্স দ্যাট হ্যাজ বিন আ কালচার অফ হোম, দ্য ওয়েস্টার্ন পিপল। তার মানে কি? উই আর গ্লোবালাইজড, ইয়েস অর নো? তাহলে উই আর বিন ট্রেডিং দ্য কালচার, উই আর এক্সচেঞ্জিং দ্য সায়েন্স। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের ডাক্তাররা বিদেশেও চেক আপ করতে যাচ্ছে, বড় বড় সায়েন্টিস্টরা আমাদের ইন্ডিয়াতেও সায়েন্টিফিক রিসার্চ করছে, রাইট? করছে তো? Nowadays we are not only exchanging the science and culture, we are also having an exchange of capital flows. Capital flows মানে ওখানে পড়েছিল না? Exchange of capital flows. What is capital flows? Investment. টাকা পয়সার ফ্লো, ইনভেস্টমেন্ট। বিদেশি অনেক লোকজন আমাদের দেশের অনেক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে,
ঠিক সেরকমই আমরা ইন্ডিয়ানসরাও বিদেশি অনেক কোম্পানিতে কী করছি, ক্যাপিটাল ফ্লো করছি বা ইনভেস্টমেন্ট করাচ্ছি, রাইট? আর কিসের করি রে? টেকনোলজি, ইয়েস। আমরা বিদেশ থেকে অনেক মডার্ন টেকনোলজি কী করছি, কিনে নিয়ে আসছি। আর ঠিক সেরকমই আমাদের দেশের টেকনোলজি চাইলেও অন্যান্য অনেক কান্ট্রিরা কিনে নিয়ে যেতে পারে, ইয়েস অর নো, রাইট? আমাদের দেশের আজকের দিনে ম্যাক্সিমাম বড় সড়ো কোম্পানিরা জাপান থেকে টেকনোলজি নিয়ে আসছে, রাইট? চায়না থেকে বড় বড় মেশিন নিয়ে আসছি আমরা, রাইট? আবার আমাদের অনেক মেশিনও শ্রীলঙ্কাতে বিক্রি হচ্ছে, বাংলাদেশ নিয়ে যাচ্ছে তো। সো দ্যাট ইজ হোয়াট এক্সচেঞ্জ অফ টেকনোলজি অ্যাজ ওয়েল, right? Exchange of flows and exchange of goods, exchange of culture, exchange of science, exchange of ideas. Am I clear? আজকে দিনে আরো একটা জিনিস হচ্ছে গ্লোবালাইজেশনের জন্য, এক্সচেঞ্জ অফ স্টুডেন্টস। আজকে দিনে দাঁড়িয়ে বড় বিদেশি ইউনিভার্সিটিসরা আমাদের ইন্ডিয়াটা কোটা রাখে, মানে ইন্ডিয়ার অনেক স্টুডেন্টসরা বিদেশে যেরকম পড়তে যাচ্ছে, পড়াশোনার জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা রেকমেন্ডেশন পেয়ে যাচ্ছে, ঠিক সেরকমই বিদেশি অনেক ইউনিভার্সিটি থেকে বিদেশিরা অনেক ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজ করতে আসছে, এরকমও আছে কিন্তু, রাইট? অ্যাম আই ক্লিয়ার? সো দেয়ার হ্যাজ বিন এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যাজ ওয়েল। অ্যাম আই ক্লিয়ার? এই টোটাল প্রসেসকে আমরা কি বলবো, এই র্যাপিড ইন্টিগ্রেশন উইথ আদার কান্ট্রিজকে আমরা কি বলি, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনকে আমরা ওয়ান একটা পার্টিকুলার সেন্টেন্সে কি বলতে পারি, আর র্যাপিড ইন্টিগ্রেশন অফ আ কান্ট্রি উইথ আদার কান্ট্রিজ। কি বললাম? আর র্যাপিড ইন্টিগ্রেশন অফ আ কান্ট্রি উইথ আদার কান্ট্রিজ। কি বলেছি? আর র্যাপিড ইন্টিগ্রেশন অফ আওয়ার কান্ট্রি উইথ দ্য আদার কান্ট্রিজ ইজ নোন অ্যাজ গ্লোবালাইজেশন, রাইট? হলো? মিনিংটা লিখে নিয়েছিস? যেখান থেকে যেটুকু গ্লোবালাইজেশনটা ডেফিনেশনটা ছিল মার্ক করেছিস, পরে কোয়েশ্চেন লেখ, এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ গ্লোবালাইজেশন। পরের কোয়েশ্চেন লেখো, এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ গ্লোবালাইজেশন। ওই এফেক্ট না, পরে পেজে চলে যা, দেখ 11.7.1 পাচ্ছিস, ফিচার্স অফ গ্লোবালাইজেশন। হ্যাঁ, তোর ঘুমের গন্ধ। আর না বোঝার গন্ধ। আরেকবার বলবো চেষ্টা, বুঝতে পেরেছিস তো? ওকে, শোন, ফিচার্স অফ গ্লোবালাইজেশন। শোনো, গ্লোবালাইজেশনের প্রথম ফিচার এক্সচেঞ্জ রেট রিফর্ম। হ্যাঁ রে, রিফর্ম মানে কি? নতুন করে তৈরি করাকে আমরা রিফর্ম বলি, তো মানে চেঞ্জ। এনিথিং দ্যাট ইজ চেঞ্জ ইজ নোন অ্যাজ হোয়াট? রিফর্ম। ফিচার্স অফ গ্লোবালাইজেশনের মধ্যে প্রথম ফিচার হচ্ছে এক্সচেঞ্জ রেট চেঞ্জেস অর এক্সচেঞ্জ রেট রিফর্ম। ভালো করে শুনিস, 1991-এর আগে শুনবি, 1991-এর আগে আমরা যে এক্সচেঞ্জ রেট সিস্টেমে ছিলাম, ইন্ডিয়া যে এক্সচেঞ্জ রেট সিস্টেমে ছিল, সেটাকে আমরা বলতাম ফিক্সড এক্সচেঞ্জ রেট। কি এক্সচেঞ্জ রেট? ফিক্সড। 1991-এর পরে আমরা যে এক্সচেঞ্জ রেটে আজকে দিনেও আছি, সেটা কি এক্সচেঞ্জ রেট? ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। কি ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট মানে? স্যার, যেটা আমরা এক্সচেঞ্জ করছি অন্য এক্সচেঞ্জ কথাটার মানে হচ্ছে ফরেন কারেন্সি, হ্যাঁ, রাইট? এক্সচেঞ্জ কথাটার মানে কি? কারেন্সি। আর ফরেন এক্সচেঞ্জের মানে ফরেন কারেন্সি। অ্যাম আই ক্লিয়ার? হোয়াট ডু দ্য ওয়ার্ড এক্সচেঞ্জ মিনস? কারেন্সি। লিখে রাখ, যেখানে এক্সচেঞ্জ লেখা আছে এখানে এক্সচেঞ্জের ওখানে আন্ডারলাইন কর, উপরে লিখে রাখ কারেন্সি। এক্সচেঞ্জ কথাটার মানে হচ্ছে কারেন্সি। তাহলে ফরেন এক্সচেঞ্জ মানে কি? ফরেন কারেন্সি। আমি পরের পেজে যেতে বলেছিলাম, ফিচার্স যেখানে আছে। এই এক্সচেঞ্জ শব্দটার মানে হচ্ছে কারেন্সি। ফরেন এক্সচেঞ্জ মানে কি? ফরেন কারেন্সি। ভালো করে শুনিস, ফরেন এক্সচেঞ্জ রেট মানে কি এবার স্যার? হাউ মাচ অ্যামাউন্ট অফ হোম কারেন্সি ইউ আর গিভিং আপ টু গেট 1 ইউনিট অফ ফরেন কারেন্সি। তুই তোর কান্ট্রি থেকে, আমাদের কান্ট্রি কারেন্সি কিনা রুপিস। ওটা ভাবতে হচ্ছে তোকে, ভাবছে ও আমাদের কান্ট্রি কারেন্সি ডলার। যা ফুচকা দোকানে গিয়ে 10 টাকার ফুচকা $1 দিয়ে আয়, একটা থাপ্পড় মেরে দাম পুরি দেবে। বলছি আর কি মারছিস আমার সাথে? ওকে ডলার দেবা? ওকে মূর্খ ভাবছো? এই বলবে, রাইট? আচ্ছা, ভালো করে শুনবি, নিয়ে কোনো কিছু নিয়ে নেবে। কি ভাববে বলতো? ভাববে যে, কি ভাববে বলতো? ভাববে যে আমি কি তোমার সাথে ব্যবসায় খেলছি, মনোপলি গেম খেলছো তুমি আমার সাথে? ওই পুরোনো বিজনেস, ওই পুরোনো সব জাল নোটগুলোকে প্রিন্ট আউট বার করে আমাকে দেবে? $1 ইকুয়াল টু 75 রুপিস। কিন্তু এখানে চাঁদা হবে না
সেটা আমাদের কান্ট্রিতে চলেই না, সেটা আমাদের কান্ট্রির কারেন্সি নয়। ভালো করে শুনবি, এক্সচেঞ্জ রেট মানে কি? এদিকে বিশাল বিশাল এক্সচেঞ্জ রেট কথাটার মানে হচ্ছে তুই আমার দেশের কতখানি কারেন্সি দিচ্ছিস 1 ইউনিট বিদেশি কারেন্সি নেওয়ার জন্য। আমরা 70 রুপিস পে করছি $1 পাওয়ার জন্য। তাহলে হোয়াট ইজ দ্য ডলার্স এক্সচেঞ্জ রেট? 70 রুপিস। হোয়াট ইজ ডলার্স এক্সচেঞ্জ রেট? এটা অ্যাকচুয়ালি 75, 74 পয়েন্ট সামথিং বা 75। আমি এক্স্যাক্টলি না বলে অ্যাপ্রক্সিমেটলি বলছি। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 70 টাকা দিই, তো তাহলে 70 রুপিস আমার পকেট থেকে গেল কি নেওয়ার জন্য? $1 নেওয়ার জন্য। তুই নিশ্চয়ই জানিস প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণে এই এক্সচেঞ্জ রেট চেঞ্জ করে, ফ্লাকচুয়েট করে ক্রমাগত। ইফ ইউ সার্চ ইন্টারনেট, ইফ ইউ আর ইন অনলাইন, ইউ ক্যান ফাইন্ড হাউ দ্য এক্সচেঞ্জ ইজ কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েটিং। ইটস জাস্ট লাইক ইউর বিপি। তো ব্লাড প্রেশার যেরকমভাবে কন্টিনিউয়াসলি টিক করে বাড়ে, তো লাইক ইউর হার্টবিট, ইট কন্টিনিউয়াসলি মুভস, ঠিক সেরকমই এক্সচেঞ্জ রেটও কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করে, কন্টিনিউয়াসলি ইট ফ্লাকচুয়েটস। কোনো সময় আছে $1 = 74.63, কোনো সময় দেখতে পাবি তুই $1 = 75, কোনো সময় আবার $1 = 69 পয়েন্ট সামথিং হয়ে গেছে, আবার কোনো সময় $1 = 80 হয়ে গেছে। তো এই যে কন্টিনিউয়াসলি আপস অ্যান্ড ডাউনস অফ এক্সচেঞ্জ রেট, এটা নির্দিষ্ট নয়, রাইট? 1991 এর আগে এই এক্সচেঞ্জ রেটকে কে ডিসাইড করতো? দেশের সরকার। আমাদের কান্ট্রির গভর্নমেন্ট ডিসাইড করতো, আমাদের কান্ট্রির গভর্নমেন্ট বলে দিত যে $1 = 70 রুপিসই চলবে গোটা বছর ধরে। তাহলে গোটা বছর ধরে আমেরিকার সাথে যখনই আমরা ট্রেড করব, আমেরিকার কাছ থেকে $1 নিতে গেলে আমাকে 70 রুপিস দিতে হবে, থেকে 1 পয়সা কমও না, তার থেকে 1 পয়সা বেশিও না। কে ঠিক করতো আগে? গভর্নমেন্ট ঠিক করতো। এটাকে আমরা কি বলতাম? ফিক্সড এক্সচেঞ্জ রেট। কি বলতাম? ফিক্সড এক্সচেঞ্জ রেট। বাট 1991 এর পরে এই আজকে অবধি 2022 অবধি এখনো পর্যন্ত আমরা যে এক্সচেঞ্জ রেট সিস্টেমে চলছি, এটা কি ফিক্সড? সেটা কি ফ্লেক্সিবল? ইয়েস। এখন মার্কেট ডিসাইড করে। কে ডিসাইড করে? মার্কেট ডিসাইড করে, অনগোয়িং মার্কেট ডিসাইড করে একটা দেশের এক্সচেঞ্জ রেট কত হবে। কিভাবে হচ্ছে? খুব কমন কোয়েশ্চেন। স্টাফরুমে আমাকে অনেক টিচার আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, হাও। সবথেকে ইজিয়েস্ট এক্সাম্পল মনে রাখবি, আমাকে বলতে দিন, ভালো করে শোন। ধর আমাদের কান্ট্রি এমন কোনো রিসোর্স হোল্ড করে যেটার উপর আমাদের ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিরা ডিপেন্ডেন্ট। ধরে নে পেট্রোলিয়াম একটা খুব নেসেসারি আইটেম, প্রত্যেকটা কান্ট্রিকে আজকের দিনে সেটা কিনতেই হবে, রাইট? পেট্রোলিয়াম একটা খুব নেসেসারি আইটেম যেটার উপরে ম্যাক্সিমাম কান্ট্রিরাই ডিপেন্ডেন্ট, রাইট? সেই পেট্রোলিয়াম আমাদের দেশই একমাত্র তৈরি করছে। ধরে নে, লেট আস সে, যদি এরকম হতো যে কেবলমাত্র আমরাই পেট্রোলিয়াম তৈরি করছি আর পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিকে কিনতে হলে আমাদের কাছ থেকে পেট্রোলিয়াম কিনতে হতো, রাইট? তখন $1 = 70 রুপিস না, $70 = 1 রুপি হতো। তখন $70 = 1 রুপিস হতো। বুঝতে পারলি? তাহলে একটা কান্ট্রির কারেন্সির মানি ভ্যালুয়েশন, একটা কোনো দেশের মানির ভ্যালুয়েশন কার উপর ডিপেন্ড করে? সেই দেশের কি রিসোর্স আছে। যদি সেই দেশে এমন কোনো রিসোর্স আছে যেটার উপর সেই দেশেরই মনোপলি পাওয়ার থাকে, রাইট? অন্য কোনো কান্ট্রির কাছে সেটা নেই, সব কান্ট্রিরা তার উপর ডিপেন্ডেন্ট, তাহলে সেই দেশের কারেন্সি অফকোর্স কী হয়ে থাকে? বাড়তে থাকে। বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে? কান্ট্রির ট্রেড রিলেশনের উপরে, কান্ট্রির অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সের উপরে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের কী পড়তে হবে? শুধু একটাই জিনিস, গ্লোবালাইজেশনের আগে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেটে ছিলাম, গ্লোবালাইজেশনের পরে আমরা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে আছি। কি বললাম? বলো আমার সাথে। গ্লোবালাইজেশনের আগে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেটে ছিলাম, গ্লোবালাইজেশনের পরে আমরা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে আছি। বাস এইটুকু মনে রাখতে পারবি? ইয়েস অর নো? ইয়েস, গুড। মার্ক করে নে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, পয়েন্ট 1। দেরি আছে কোনো অনেক, বলি মার্ক করে নে। পয়েন্ট নাম্বার 1টা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট measure for integrating Indian economy with the global economy was to change over the fixed exchange rate। ওখান থেকে এক্সচেঞ্জ রেট অবধি
টু দ্য মার্কেট ডিটারমাইন্ড এক্সচেঞ্জ রেট অবধি, মার্কেট ডিটারমাইন্ড এক্সচেঞ্জ রেট অবধি পেয়েছিস? মার্কেট ডিফারেন্স এক্সচেঞ্জ ব্যাস হয়ে গেছে, পয়েন্টটা মার্ক কর, মানে পয়েন্টটা বলছি শোন। সেকেন্ড ফিচার ইম্পোর্ট লিবারালাইজেশন। কোথায় পড়ছি ইম্পোর্ট? এফডিআই, পয়েন্টটা আসতো, সেকেন্ডটা আছে ইম্পোর্ট লিবারালাইজেশন। ইয়েস, ভালো করে শোন। আগে আমাদের গভর্নমেন্ট ডিসাইড করে দিত আমি আমেরিকা থেকে কেবলমাত্র 10টা কম্পিউটারই কিনতে পারবো। এক্সাম্পল ধর, আমি কম্পিউটার কিনে নিয়ে আসতে চাইছি আমেরিকা থেকে, রাইট? ধরে নে ইন্ডিয়া ইজ আ প্রডিউসার অফ বাটার মাখন, রাইট? অ্যান্ড আমেরিকা ইজ আ প্রডিউসার অফ কম্পিউটার্স। আমরা বাটার আর ওরা কম্পিউটার, এই দুটো তৈরি করছে, রাইট? এবার ইন্ডিয়া আমেরিকার কাছ থেকে কি নিয়ে আসবে? বাটার না, কম্পিউটার নিয়ে আসবে। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করে দিল যে ধরে নে তোরা সবাই কম্পিউটার চাইছিস, সবাই কম্পিউটার চাইলে কম্পিউটার পাবি না, ইন্ডিয়াতে কেবলমাত্র 10খানা কম্পিউটারই ঢুকবে। এটা কি ছিল? দ্য সিস্টেম অফ কোটা, দ্য সিস্টেম অফ কোটা, রাইট? যেরকম আমরা রেশন দোকানে গেলে একটা নির্দিষ্ট কোটা অনুযায়ী থেকে রেশন দেয়, যত ইচ্ছে তত কেরোসিন কিনে নিয়ে আসলাম, ও বাবা 2 টাকা কেজি চাল দিচ্ছে, গোটা বস্তা সমেত কিনে নিয়ে আসি, চলো দেবে? যে 2 টাকা কেজি চাল দিলে গোটা বস্তা সমেত কিনে নিয়ে আসবো, দেবে? চিনি কত সস্তা, বস্তা বস্তা চিনি নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলাম, দেবে? দেবে না। কি আছে? একটা নির্দিষ্ট কোটা আছে। ঠিক সেরকমই এদেরও একটা নির্দিষ্ট কোটা ছিল, দেওয়ার সাম স্পেসিফিক কোটা, রাইট? আর সেই কোটা অনুযায়ী আমাদের কান্ট্রি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইম্পোর্ট বিদেশ থেকে কিনে নিয়ে আসতে পারতো। যবে গ্লোবালাইজেশন আমরা পেলাম, মানে 1991-এর পর when ইন্ডিয়া বিকেম গ্লোবালাইজড, এই কোটা সিস্টেমটা একেবারে চলে গেল। এখন কোনো কোটা নেই। নাও ইন্ডিয়া ক্যান পারচেস হোয়াট এভার আইটেম ইউ ওয়ান্ট। তাই জন্য এখন আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, ইবে এইরকম ওয়েবসাইট থেকে ফরেন থেকে যে কোনো প্রোডাক্টকে জাস্ট উইথ আ সার্টেন ক্লিক কিনে নিয়ে আসতে পারি। ডু ইউ নিড এনি পারমিশন? ইজ দ্যার এনি কোটা? ইজ দ্যার এনি লিমিটেশন? ইজ দ্যার এনি রেস্ট্রিকশন? নো, নাথিং ইজ দেয়ার। এখন ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ইম্পোর্টের উপরে। বোঝা গেল? তাহলে ইম্পোর্ট কোটা ওয়াজ ক্যান্সেলড, ইম্পোর্ট কোটা ওয়াজ টেকেন অ্যাওয়ে। বোঝা গেল? মার্ক করে নে। ইন্ডিয়া ইজ কমিটেড থেকে WTO অবধি, সেকেন্ড পয়েন্টটা ইন্ডিয়া থেকে WTO অবধি, আর প্রথম পয়েন্টটা শুধু দ্য সিস্টেম ওয়াজ ডিসম্যান্টেলড। ডিসম্যান্টেল মানে ডিসমিসড, লিখে রাখতে পারিস। ডিসম্যান্টেল পয়েন্ট নাম্বার এতে আছে, ঠিক আছে? লিখে রাখ না, লিখে রাখ না বাবা, লিখে রাখ। ডিসম্যান্টেল মানে ডিসমিসড বা বন্ধ করে দেবে, অ্যাবান্ডন, ডিসমিসড। হলো? নেক্সট FDI আর FII দুটোই পড়াবো। FDIটা আগে আছে, হ্যাঁ ব্যাস ওইটুকুই হবে, জাস্ট এ পয়েন্টটা হলেই হবে। আচ্ছা, নেক্সট নাম্বার 3 ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, কিছু করার নেই, হ্যাঁ করতেই হবে। শোন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট FDI, শুনি সব নেই সিলেবাসে, দেখ শোন আগে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কাকে বলা হয়? 2 রকমের ইনভেস্টমেন্ট হয়। কি কি? একটাকে বলা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, একটাকে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কি বললাম? একটা FDI, একটা FII। এবার আমি দুটো গল্প বলবো, FDI আর FII, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এক্সাম্পল বলি, মিস্টার আলেকজান্ডার একজন আমেরিকান, এদিকে আই এম দেয়ার। মিস্টার আলেকজান্ডার একজন আমেরিকান, রাইট? মিস্টার আলেকজান্ডার আমেরিকা থেকে আসলো, এসে শ্রেষ্ঠার বাড়ির ঠিক পাশে একটা বড় মাঠ ছিল, রাইট? ওই গোটা মাঠটাকে কিনে ফেললো। কে? মিস্টার আলেকজান্ডার। আমেরিকা থেকে এসে ইন্ডিয়াতে ওই শ্রেষ্ঠার বাড়ির পাশে মাঠটাকে পুরো কিনে ফেলে ওখানে একটা স্কুল তৈরি করলো, রাইট? আলেকজান্ডার স্কুলস, রাইট? হ্যাঁ রে, এই যে পার্টিকুলার বড় কোম্পানিটা তৈরি করলো, বা এই যে ইন্ডিয়ার একটা গোটা অ্যাসেট সে কিনে ফেললো, এটাকে আমরা কি বলবো? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কি বলবো? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, রাইট? আবার একটা এক্সাম্পল বলছি। মিস্টার আলেকজান্ডার এসে
আমাদের চাকদাতে গিয়ে গোটা সতীশচন্দ্র স্কুলটাকে কিনে ফেলেছে। তাহলে গোটা স্কুলটাকে আন্ডারটেক করলো কে? আলেকজান্ডার। এটাকে আমরা কি বলবো? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তাহলে যখন কোনো ফরেনার এসে কোনো হোম কান্ট্রিতে সেখানকার পুরো অ্যাসেটের ওনারশিপ নিয়ে নেয়, পুরো অ্যাসেটের ওনারশিপ নিয়ে নেবে, পুরো কোম্পানিকেই কিনে ফেলে, সেটাকে আমরা কি বলি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি। কি বলি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, রাইট? সেকেন্ড এক্সাম্পল, মিস্টার গ্রাহাম বেল জার্মানির একজন ভদ্রলোক। উনি আমাদের ইন্ডিয়াতে আসলো, এসে দেখলো থিন অ্যারারুট বিস্কুট, মেরি বিস্কুট খুব ফেমাস ইন্ডিয়াতে, রাইট? উনি মনে করলো এই মেরি বিস্কুট কোম্পানির 30% শেয়ার কিনবো। কি মনে করলো? এই মেরি বিস্কুট কোম্পানির 30% শেয়ার কিনবো। তাহলে কোনোজন ফরেনার এসে ইন্ডিয়ার কোনো কোম্পানির কিছু শেয়ারে ইনভেস্টমেন্ট করলো। সেই মেরি কোম্পানির লাভ হলে মিস্টার গ্রাহাম বেলের লাভ, মেরি কোম্পানির লোকসান হলে মিস্টার গ্রাহাম বেলের লোকসান। তাহলে সে যে একটা কোম্পানির কিছু শেয়ারে ইনভেস্টমেন্ট করছে, এটাকে আমরা বলি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। So he have not bought the ownership, he have not got the ownership of the company, he have only invested in one of the institution of India. বুঝতে পারলি? He have just invested in an institution of India, that's why it is known as foreign institutional investment. নামটার সাথে মেলা না, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ওই ইনস্টিটিউশনে কিছু ইনভেস্টমেন্ট করলো, বুঝতে পারলি? এবার সেই ইনভেস্টমেন্ট যদি সেই ইনস্টিটিউশনে যদি লাভ হয় তাহলে কোম্পানির লাভ, সেই ইনস্টিটিউশনে যদি লোকসান হয় তাহলে ওই মিস্টার গ্রাহাম বেলের কি? লোকসান। বোঝা গেল? কিন্তু এবার আগেটা কি ছিল? মিস্টার আলেকজান্ডার সে কী করেছিল? গোটা স্কুলকেই কিনে নিয়েছে। তাহলে ওই গোটা স্কুল এখনকার ওনার, উনি কীভাবে চালাবেন না চালাবেন, কী রুলস অ্যান্ড রেগুলেশন চালাবেন না চালাবেন, সব কিছুই কি ওনার ডিসিশন। বলতে পারলাম? এটাকে আমরা এফডিআই বলি। এফডিআই আর এফআইআই কিছুই দুটো কনসেপ্ট ছিল না। কার আগে? 1991-এর আগে বা গ্লোবালাইজেশনের আগে। কিন্তু গ্লোবালাইজেশন হওয়ার পরে আমরা এই নতুন দুটো কনসেপ্ট পেলাম, একটা হচ্ছে এফডিআই আর হচ্ছে এফআইআই। এই কনসেপ্টগুলো আজকের দিনে সব থেকে হট টপিক। নিউজ পেপারে ম্যাক্সিমাম সময় দেখা যায় এফডিআই ইনভেস্টমেন্ট হ্যাভ ইনক্রিজ ইন ইন্ডিয়া, এফআইআই ইনভেস্টমেন্ট ইজ রাইজিং ইন ইন্ডিয়া। এটার মানে ফরেনাররা আমাদের কান্ট্রিতে অনেক বেশি ইনভেস্টমেন্ট করছে। ফরেনাররা আমাদের কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করলে কী হবে? আমাদের দেশের আনএমপ্লয়েড পপুলেশনরা কী পাবে? এমপ্লয়মেন্ট পাবে, চাকরি পাবে, কোম্পানিরা আরও বেশি প্রোডাকশন বাড়াতে পারবে, আর গোটা দেশের জিডিপি কী হবে? বাড়বে। বলতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, একদম। আরবিআইতে ফরেন কারেন্সিও আসবে। ডান। লাস্ট পয়েন্ট, ফরেন টেকনোলজি। আচ্ছা, ও সরি, এটা দাগাইনি, এটা মার্ক করে নে আগে। এফডিআই থেকে প্রথম লাইনে এফডিআই দেখ ফরেন ইনভেস্টমেন্ট দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 3, ওই এফডিআই ইজ অ্যান ইম্পর্টেন্ট ড্রাইভার, ওখান থেকে ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ফুল স্টপ অবধি, ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ফুল স্টপ অবধি। একটু নিচে গিয়ে দেখ, আ ফেভারেবল পলিসি রেজিম, পেয়েছিস? আ ফেভারেবল পলিসি রেজিম থেকে গ্লোবাল ইকোনমি অবধি, ব্যাস গ্লোবাল ইকোনমি অবধি। পয়েন্টটা পড়ি, ফরেন টেকনোলজি। আচ্ছা শোন, হ্যাঁ এটাই লাস্ট পয়েন্ট। শুনিস, টেকনোলজিক্যাল আপলিফমেন্ট বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কোন না দেশ চায় বল? আমাদের দেশে তো চায় টেকনোলজিক্যালি আপলিফমেন্ট, চাই তো। মানে তুই স্মার্টফোন ছাড়া একটা ঘন্টা কাটাতে পারবি? কাকাকে জিজ্ঞেস কর, বলবে আমি 5 মিনিট কাটাতে পারবো না। কখন? ও যখন স্নানে যাই এবং খেতে যাই, রাইট? আমরা প্রত্যেকেই টেকনোলজিক্যাল আপলিফমেন্ট চাই, রাইট? ঠিক সেরকমই আমাদের মেরিগোল্ড কোম্পানির মালিকও কি চায়? আপলিফমেন্ট। কিরকম আপলিফমেন্ট? ফরেন টেকনোলজিকে দিয়ে আপলিফমেন্ট। সে দেখছে এই 10খানা লেবারকে কাজে লাগিয়ে এক গাদা মাইনে দিতে হচ্ছে। কি দরকার? ওর থেকে আমি একটা আপগ্রেডেড টেকনোলজি জাপান থেকে কিনে নিয়ে আসি, রাইট? সেই আপগ্রেড টেকনোলজি আবার সাউন্ড ক্যাচার, মানে সে আবার সাউন্ডই টেকনোলজি শুরু করে যায়, রাইট? হঠাৎ করে বললো, সেই যে বলি না আমরা, গুগল গানা চালা দো, সঙ্গে সঙ্গে গানা চালিয়ে দেয়। সিরি ক্যান ইউ প্লিজ ডু প্লে মাই ফেভারিট সং, রাইট? অ্যালেক্সা
বলি তো ঠিক সেরকমই জাপানের একটা নতুন টেকনোলজি নিয়ে আসলো ম্যারি কোম্পানি, বললো এবার থেকে আমরা গোল থিন অ্যারোট বিস্কুট বিক্রি করবো না। ম্যারি কোম্পানির বিস্কুটের শেপ কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেল, উইল বি হ্যাভিং হোয়াট ট্রায়াঙ্গেল শেপ, ধর ডিক্লেয়ার করলো। তাহলে এবার থেকে ট্রায়াঙ্গেলের মতো করে মানে বিঙ্গোর মতো করে শেপের কী বেরোতে আরম্ভ করলো, ম্যারি কোম্পানির বিস্কুট আরম্ভ করলো, বেরিয়ে গেল, রাইট। এই দেখে প্রচণ্ড প্রমোশন বাড়লো, এতটাই প্রমোট হলো যে ওভারঅল প্রোডাকশন বেড়ে যাওয়ার সাথে সাথে ডিমান্ড অফ দ্য পিপল বাড়লো, আরও বিক্রি বাট্টা হলো। তাহলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য ওভারঅল প্রোডাকশন বাড়লো, কম টাইমে আমরা বেশি করে তৈরি করতে পারলাম, আপগ্রেড টেকনোলজির জন্য বিক্রি বাট্টা বাড়লো, ডিমান্ড বাড়লো, সেল বাড়লো, কান্ট্রি ডেভেলপমেন্ট হলো। So globalization had made development of the country. This was the last feature. Just mark করে নাও। With a view থেকে mark কর। With a view থেকে industries অবধি, with a view থেকে industries অবধি।